প্রত্যেকে ধন্যবাদ আমার চ্যানেলটা দেখার জন্য। কেউ স্কিপ করে যাও না। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট টপিক, তোমাদের অনেক দিন ধরে বলছি মণিপুর নিয়ে ভিডিও আনবো, মণিপুর নিয়ে ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এই মণিপুরে যে ভায়োলেন্স হয়েছিল 2023-এর শেষ দিকে এবং 24-এর প্রথম দিকে, সেটা কী কারণে ভায়োলেন্স, কী নিয়ে ভায়োলেন্স হয়েছে বা কী কারণ মণিপুরের, যেটা কিন্তু তোমাদের মিসসেলিনিয়াস ডেসক্রিপটিভ রাইটিং, এছাড়াও বিসিএস মানে WBCS এর ডেসক্রিপটিভ রাইটিং আসতে পারে, রিপোর্ট রাইটিং আসতেই পারে মণিপুর ভায়োলেন্স নিয়ে। এছাড়াও তোমার এডিটোরিয়াল লেটার হিসাবে আসতে পারে, ইংলিশ হোক বাংলা হোক, অনেকগুলো ইংলিশে দিয়েছি, আর সেটা আমি বাংলায় এনেছি। মণিপুরটা ইংলিশেও লেখা ছিল, আমি একটু বাংলায় ট্রান্সলেট করলাম, যে অনেকগুলো ইংলিশে দিয়েছি, একটা বাংলায় দিয়ে দেখি কিরম হয়। ঠিক আছে, তোমরা যদি আমার অবশ্যই ভালো লাগে চ্যানেলটা, আমি আবারও বলবো চ্যানেলটা যদি অবশ্যই ভালো লাগে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তোমরা যত সাবস্ক্রাইব করবে, যত শেয়ার করবে, তত নতুন নতুন ভিডিও আসবে। হ্যাঁ, তোমরা যদি ইকোনমিক্স পড়ে থাকো, সেখানে দেখবে অবশ্যই, হ্যাঁ, সেই জিনিসটাই ভালো করে গ্রো করে যার ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ঠিক থাকে। ঠিক আছে, সেই জিনিসটা গ্রো করে না যার ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ঠিক থাকে না। তা তোমরা সাবস্ক্রিপশন ভিউজ প্রচুর আনবে তোমরা, আমি তত নতুন নতুন ভিডিও আনবো। আজকে আর বেশি না বলে আমি শুরু করি, কারণ ভিডিওটা অনেক বড় হবে, অনেকগুলো স্লাইড আছে। হ্যাঁ, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ওখানে WBCS, হ্যাঁ, তারপরে SSC রেলের যে এক্সাম এবং ফুড, এছাড়া ক্লার্কশিপ, মিসলিনিয়াস সব কিছুর এক্সামের প্রিপারেশন দেওয়া হয়। আমি আজকে শুরু করি, লেটস স্টার্ট। বলছে মণিপুর হাইকোর্ট থেকে রাজ্য সরকারকে যে মৈথি, যে মেন কথা বলে দিই, মৈথি এবং কুকির মধ্যে মেন এই ভায়োলেন্সটা হয়। তা মেন ভায়োলেন্সে মৈথিরা অনেকদিন ধরে আন্দোলন করে, তারা এসটি, তারা হিসাবে তারা SC মানে শিডিউল কাস্ট। তারা বলে আমরা শিডিউল কাস্ট হয়ে অনেক কিছু থেকে বঞ্চিত, আমাদের ST হিসাবে চিহ্নিত করতে হবে। ঠিক আছে, সরি, তারা পরের পেজ চলে গেছে, আমাদের ST হিসাবে চিহ্নিত করতে হবে। তা সেই নিয়ে ওরা সুপ্রিম কোর্টের কাছে যায়, প্রথমে হাইকোর্টের কাছে যায়। হাইকোর্ট ওদের বলে যে ঠিক আছে, তো ST মানে মর্যাদা দেওয়ার জন্য, বিবেচনা করার জন্য, এবং নির্দেশ দেয় রাজ্য সরকারকে। এবং 2023 সালে মণিপুরের এই সংঘাত তীব্র প্রতিবাদ এবং বলছে যে হিংসাত্মক সংঘাত রূপ নেয়। মানে এই যে ST স্ট্যাটাস দেওয়ার জন্য যে হাইকোর্ট নির্দেশ দেয় এদের SC স্ট্যাটাস দিতে হবে, এরপরেই কিন্তু যারা অন্যান্য ট্রাইব আছে, মেন হলো কুকি টাইপ, মানে মৈথিরা প্রথম হাইকোর্টের কাছে অ্যাপিল করে এবং হাইকোর্টকে বলে আমরা SC আছি, আমাদের ST-তে অন্তর্ভুক্ত করা হোক। তা এবং হাইকোর্ট সেটা বলে যে ঠিক আছে, এদের 4 সপ্তাহের মধ্যে যাতে ST করে দেওয়া হয়, রাজ্য সরকারকে নির্দেশ দেয়। যেই নির্দেশ দেওয়ার পরেই কিন্তু ওইখানকার যে আরও ট্রাইব আছে, তার মধ্যে মেন কুকিরা কিন্তু মানে এই ভায়োলেন্স বা এই সংঘাতটা, এই হিংসাত্মক সংঘাতটা শুরু করে। এবং এখানে বলতে চাই, 1 দশকের পুরনো সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মানে প্রায় আজকে ধরো 2013 সালে প্রথম ওরা আবেদন করেছিল। এই মণিপুরের, হ্যাঁ, সংঘাতের ঘটনাগুলি রিজার্ভেশন, ST স্ট্যাটাস এবং শুট অ্যান্ড সাইড, মানে তারপরে ওখানকার যে সরকার বা ওখানকার যে গভর্নমেন্ট আছে, সে বলেছিল যে যেখানে এরকম ভায়োলেন্স হবে, যেখানে এরকম মানে কি বলবো ইনসার্জেন্সি হবে, সেখানে যাতে শুট অ্যান্ড সাইড, মানে যারা আন্দোলন করছে তাদের দেখলে যাতে গুলি করে দেওয়া হয়, এরকম মানে নির্দেশ দেওয়ার জন্য কিন্তু এই বিষয়টা আরও জটিল থেকে জটিলতর হতে শুরু করে। এবং দেখো এখানে তোমরা দেখিয়ে দিয়েছি মৈথিরা কিন্তু কোথায় কতজন মারা গেছিল, সেটা কিন্তু এখানে দিয়েছি। হ্যাঁ, এবং রিপোর্টের মাধ্যমে বলবো আমি কোথায় কতজন মারা গেছিল, প্রায় 58 জন মতো মারা গেছিল। এবার দেখো এখানে আসছি, বলছে মে 2023-এ ভারতের উত্তর পূর্ব আঞ্চলীয় রাজ্য মণিপুর অন্তর্জাতিক মানে দুটো জাতির মধ্যে সংঘাতে আন্তর্জাতিক সংঘাত শুরু হয়। এবং ইম্ফল উপজাতির বসবাসকারী মৈথি সংখ্যাগরিষ্ঠ, এবং মৈথিরা ওখানে সংখ্যাগরিষ্ঠ, আর যারা কুকি আছে তারা সংখ্যায় কম, এবং পাহাড়ি অঞ্চল, এবং মৈথিরা উপত্যকায় থাকতো, এবং পাহাড়ি অঞ্চলে কুকি উপজাতির মধ্যে হয়। দেখো এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে দাঁড়াও এই অংশগুলো দেখতে পাচ্ছ, যে অংশগুলো, এই যে সাদা এই অংশগুলো, এইগুলো হলো পাহাড়ি অঞ্চল। হ্যাঁ, এই সাদা অংশগুলো পাহাড়ি অঞ্চল, আর মাঝখানে যেটা দেখছো এটা উপত্যকা অঞ্চল। এই এইখানে থাকে মৈথি, আর এইসব অঞ্চলে, এই যে পাহাড়ি এইসব অঞ্চলে কারা থাকে, এইসব অঞ্চলে থাকে হলো কুকিরা থাকে। ঠিক আছে, এবং দেখো এখানে বলে দিচ্ছি যে দেয়ার আর 16 ডিস্ট্রিক্ট ইন মণিপুর, বাট দ্য স্টেট ইজ কমনলি থ্রু অ্যাজ এ ডিভাইডেড ইন্টু ভ্যালি অ্যান্ড হিল ডিস্ট্রিক্ট। মানে এখানে 16খানা ডিস্ট্রিক্ট আছে, কিন্তু 16খানা ডিস্ট্রিক্টে ডিভাইডেড থাকলেও স্টেটটা কিন্তু দুটো ডিভিশনে বিভক্ত, একটা হিলি এরিয়া, একটা ভ্যালি এরিয়া। ভ্যালি মানে উপত্যকা এরিয়া, একটা হিলি এরিয়া বিভক্ত। এবং দেখো কুকি আর নাগা পয়েন্ট আউট দ্যাট দ্য ট্রাইবস এরিয়া 90%, হ্যাঁ, মানে এই কুকিরা 90% এরিয়া কভার করে আছে, আর মৈথিরা মাত্র 10% এরিয়া কভার করে আছে। এই সম্বন্ধে বাংলায় আমি আরও বলছি, আমি এখন এখানে বললে হয়তো জিনিসটা ইস্যু হয়ে যাবে, আমি আস্তে আস্তে বলছি। ঠিক আছে, পরের স্লাইডে যাওয়া যাক। এবার দেখো বলেছে যে 15 সেপ্টেম্বর পর্যন্ত সরকারি রেকর্ড অনুসারে, মানে 15 সেপ্টেম্বর, হ্যাঁ, 2023 15 সেপ্টেম্বর পর্যন্ত সরকারি রেকর্ড অনুসারে সংঘাতের ফলে প্রায়
200+ জন মারা গেছে, হ্যাঁ 200+ জন মারা গেছে এবং 1108 জন হ্যাঁ আহত হয়েছে এবং 32 জন নিখোঁজ এই মুহূর্তে। এটা আরো বলছে পরবর্তীকালে পরবর্তীতে মন্দির গির্জা সহ 4786টি বসস্থান এবং 386 ধর্মীয় স্থান ধ্বংস করা হয়েছে, মানে বসবাস স্থানও ধ্বংস করা হয়েছে এবং ধর্মীয় স্থান ধ্বংস করা হয়েছে। এই ঘটনাটিতে প্রায় 70,000-এরও বেশি হ্যাঁ লোক তাদের বাড়ি ছাড়া বাস্তুচ্যুত হয়েছে, মানে বাড়ি ছাড়া বলতে হবে বাস্তুচ্যুত হয়েছে। বাস্তুচ্যুত হওয়াটা কথাটা খুব ভালো এবং মনে রাখতে হবে সংখ্যাটা আরও বাড়তে পারে। আমি কি বললাম এইখানে যে এখানে দেখালাম না যে এখানে যে একটু আগে দেখালাম যে এখানে রিপোর্ট দিয়েছে প্রায়, দেখো এখানে রিপোর্ট এটা হলো 4 জুলাই অবধি, এখানে 4 জুলাই অবধি রিপোর্ট আছে 58 জন মারা গেছিল। কিন্তু এটা যখন সেপ্টেম্বর অবধি গেল, এটা মে মাস তারপরে সেপ্টেম্বর অবধি গেছে, তখন কিন্তু দেখো এখানে বলে দিয়েছে প্রায় 200 জন মতো মারা গেছে, সংখ্যাটা আরও বাড়তে পারে। এবার তোমাদের একটুখানি এবার বুঝিয়ে দিই। দেখো মণিপুরে 3টে প্রধানত ট্রাইব দেখা যায়, মৈথি, কুকি আর নাগা। মৈথিরা সাধারণত এসসি আর ওবিসি, আর কুকি নাগারা এসটি। এই মৈথিরা সাধারণত হচ্ছে হিন্দু ও বৈষ্ণব ধর্মের হয়। হিন্দু বৈষ্ণবদের প্রায় 10% স্থান, মানে এই যে 10% স্থান দেখাচ্ছি, এই যে 10% স্থান, এই 10% স্থান থাকে ভ্যালিতে থাকে, ঠিক আছে, এরা ভ্যালিতে থাকে। আর এদের জনসংখ্যা প্রায় 51%, মানে প্রায় 51% জনসংখ্যা নিয়ে 10% স্থানে থাকে। আর কুকি বা নাগা যারা, তারা হিলি এরিয়া থাকে, দেখো তারা প্রায় জনসংখ্যা 40%, ঠিক আছে, কিন্তু তারা স্থান অধিকার করে থাকে দেখো প্রায় দেখো 90% স্থান অধিকার করে থাকে, ঠিক আছে। এটা থেকে বুঝতে পারলে 3টে স্থায়ী বিভক্ত। এরা কুকি আর এরা দুজনে কিন্তু এসটি, কুকি আর নাগারা এসটি, কিন্তু মৈথিরা এসটি না। সেই এসটির জন্য দাবি করার পরেই আন্দোলনটা শুরু হয়। পরেরটা যাই, দেখো এইটা জাস্ট জানার জন্য, এটা তোমাদের লিখতে হবে না, এটা ওই ভৌগোলিক যে মানে মণিপুরের ভৌগোলিক যে চিত্র সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে বলেছে এটি একটি অনিয়তাকার প্রায় ডিম্বাকার গিরিখাত কেন, অনেকটাই মণিপুরটা অনেকটা ক্রিকেট স্টেডিয়াম বা ফুটবল স্টেডিয়ামের মতো। ফুটবল স্টেডিয়ামে কি চারিদিকে এরকম উঁচু, মাঝখানে যে খেলা হয় মাঝখানে যেটা নিচু, ঠিক মাঝখানে যে নিচু সেটা ভ্যালি, আর চারিদিকে উঁচুটা হলো পাহাড় অঞ্চল। হচ্ছে উপত্যকার পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চল থেকে উৎপন্ন হয়ে একাধিক ছোট ছোট নদী, হ্যাঁ এই পাহাড়ি অঞ্চল থেকে ছোট ছোট নদীগুলো উৎপন্ন হয়, যেমন ইম্ফল নদী, ইরোইল নদী, হ্যাঁ থোবাল নদী এবং হলো খুগা নদী এবং হলো সেমকাই নদী। এগুলো দরকার নেই, তাও মনে রাখবে। ইম্ফল শহরটি কিন্তু এখানে অবস্থিত, ইম্ফল শহরটা কিন্তু এই মণিপুরের এই ভ্যালিতে অবস্থিত, ঠিক আছে। এবং উপত্যকা ঘিরে থাকা পর্বত শ্রেণীগুলির মধ্যে রয়েছে উত্তরে নাগা, এই উত্তর অংশে নাগা, এই উপরে আছে নাগাল্যান্ড, তাহলে উত্তরে নাগা থাকবে, ঠিক আছে। ভারতের ম্যাপ দেখবে, ভারতের ম্যাপটা আমি দেখিয়ে দিলে বুঝতে পারবে তোমরা। এবং পূর্বে হলো মায়ানমার, এই পূর্বে এখানে মায়ানমার আছে, এই জায়গাটা মায়ানমার, ওপরে নাগাল্যান্ড, এই জন্য নাগা। এবং দক্ষিণে কুকি, এই দক্ষিণে কিন্তু কুকি পাহাড়, ঠিক আছে, দক্ষিণে কুকি পাহাড়। আর পশ্চিমে মণিপুর পাহাড়, এই পশ্চিমে মণিপুর পাহাড়, দক্ষিণে কুকি পাহাড়, মাঝখানে হলো ওরা থাকে। এবং লেকটক হ্রদ ভারতের উত্তর পূর্ব সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ, এটা জানো। লেকটক কিন্তু আমাদের রামসার সাইডের অন্তর্ভুক্ত। এবং এখানে হলো কি, এবং এখানে ফ্লোটিং ন্যাশনাল পার্ক দেখা যায়, তোমরা সবাই জানো, হ্যাঁ, যেটাকে লেকটক হ্রদের উপরই পাওয়া যায় ফ্লোটিং ন্যাশনাল পার্ক। এটা তোমরা জাস্ট ইনফরমেশনের জন্য, আর কিছু না। আমি পরেরটা যাচ্ছি। এইবার দেখো, এবার আমি ভৌগোলিক, দেখো তোমরা এতক্ষণ বলছিলাম না ভৌগোলিক যে চারিদিকটা উঁচু, মাঝখানে এই ছবিটা বুঝতে পারছো। 1 মিনিট। এই দেখে চারিদিকে হচ্ছে পাহাড়ের মতো, পাহাড়ে উঁচু মাঝখানে সমতল, যেটা বলছে দেখো এখানে দেখো ইম্ফল লেখা, ইম্ফল একদম সমতলে। এইখানে দেখো ভৌগোলিক বৈশিষ্ট্য অনুসারে স্ট্র্যাটেজিক্যাল অবস্থান ও রাজ্যের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জকে উল্লেখযোগ্য প্রভাবিত করেছে। এই ভৌগোলিক অবস্থান কিন্তু রাজ্যকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে। কেন? একটু আগে বলছিলাম তোমরা 16টা রাজ্য হলো, 16টা জেলা হলো, মণিপুর কিন্তু সাধারণত উপত্যকা ও পাহাড় অঞ্চলে বিভক্ত। একটু আগে বললাম। মৈথি সম্প্রদায় রাজ্যের জনসংখ্যা প্রায় 51%, বললাম যেটা প্রায় 51% জনসংখ্যা, যারা বলছে বেশি, যারা এরও বেশি, 51%-এর প্রায় বেশি মতো। রাজ্যের বিধানসভা প্রায় 60% আসন, হ্যাঁ দখল, 60%, রাজ্যের বিধানসভা 60টা আসনের মধ্যে 40টা আসন কিন্তু এই যে যারা এখানে থাকে মৈথি সম্প্রদায়ের জন্য রিজার্ভ করা, মানে এদের 60খানা বিধানসভা আসন আছে, তার মধ্যে 40টাই কিন্তু মৈথিদের জন্য রিজার্ভ করা। আর বিপরীতে পাহাড়ি অঞ্চলে যারা থাকে, যারা 90% এরিয়া জুড়ে 40% যে জনসংখ্যা থাকে, তাদের জন্য মাত্র 20খানা বিধায়ক, মানে 40খানা বিধায়ক মৈথি সম্প্রদায়, আর 20খানা কুকি, নাগা, আরও বিভিন্ন রকম সম্প্রদায় যারা পাহাড়ে থাকে, তাদের এখান থেকে 20 জন বিধায়ককে নেওয়া হয়, আর মাঝখানে এখান থেকে 40 জন বিধায়ককে নেওয়া হয়। বুঝতে পারলে? পরের স্লাইডে যাওয়া যাক। তোমাদের কিন্তু এত সুন্দর করে স্লাইড দিয়ে আমি বুঝিয়েছি, হ্যাঁ। তোমরা যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব বা শেয়ার না করো, তাহলে আমার আমি তো একটু একটু তো হতাশ হয়ে পড়বে, যে এত খাটার পরেও যদি আমার চ্যানেলটা কেউ শেয়ার সাবস্ক্রাইব না করে, যদি ঠিক মতো না দেখে, তোমার জন্য এত খাটাখাটনি। আমি বলছি যে আমি দেখেছি তোমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে,
যে যারা নতুন যারা পুরোনো ইউটিউবার, হ্যাঁ তারা সবাই কন্টেন্ট ভালো দেয় অবশ্যই, কিন্তু যারা নতুন ইউটিউবার তারা তো কন্টেন্ট আরটু ভালো দেয় না, কিন্তু সেই কন্টেন্ট কিন্তু তোমরা কেউ মানে দেখতে চাও না বা অ্যাভয়েড করে, নতুন কি বানাবে একবার দেখো, সেও খেটেছে, হ্যাঁ সে হয়তো তাদের থেকে একটু বেটার দিতে পারে, তারা খারাপ দেয় বলছি না, তাদের থেকে আরো বেটার দিতে পারে, আমি যেটা বারবার চেষ্টা করি। পুরো ভিডিওটা দেখো, কন্টেন্টটা দেখো, আর এমন কি একটা সাবস্ক্রাইব করতে আর একটু শেয়ার করতে কি টাকা তো লাগে না, একটা লাইক করতে, লাইক করতে টাকা লাগে না, সাবস্ক্রাইব করলে টাকা লাগলে আলাদা ব্যাপার ছিল, এটা করে দিলে পরবর্তীকালে দেখলো আরো ভালো ভালো তোমার উপকারী ভিডিও অনেক আসতে পারে পরবর্তীকালে, কোনটা জানে কে কোথায় কাজে লেগে যায়। ঠিক আছে, আর বলে না, দেখো শুরু করি। এবার আমি বলছি এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলি মণিপুরের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কি। হ্যাঁ, মণিপুর কিন্তু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলছে মণিপুরের পূর্ববর্তী নাম ছিল কাংলেই পাক। হ্যাঁ, কাংলেই পাক এইটা হলো মৈথি ভাষা, এর অর্থ হলো মৈথিদের মানে বাসভূমি, মৈথিদের বাসভূমিকে বলে কাংলেই পাক। দেখো এত সুন্দর করে বলছি, তোমরা কিন্তু এত সুন্দর করে গুছিয়ে এক জায়গায় পাবে না, আবারও বলছি এত সুন্দর করে গুছিয়ে এক জায়গায় পাবে না, ঠিক আছে। এবং দেখো এইখানে বলছে যে থৈবাল, হ্যাঁ বিষ্ণুপুর, কাকচিং, হ্যাঁ ইঞ্চল পূর্ব, হ্যাঁ ইঞ্চল পূর্ব, ইঞ্চল পশ্চিম উপত্যকা জেলাগুলি কিন্তু এক সময়, হ্যাঁ এটা হলো নিংজোথা এটা, হ্যাঁ নিংজোথা রাজবংশ ছিল তখন, আগে মণিপুরে একটা রাজবংশ ছিল, নিংজোথা রাজবংশ দ্বারা শাসিত ছিল প্রাচীন রাজ্য কাংলেই পার্ক। এই মণিপুরটা বলছে যে এইটা মনে রাখবে, নিংজোথা রাজবংশ, নিংথোজা বলছি না তো, নিংথোজা রাজবংশ, হ্যাঁ নিংথোজা রাজবংশ কিন্তু এই মণিপুরটাকে পুরো শাসন করতো, মণিপুরের সব জায়গায় না, হ্যাঁ থৈবাল, বিষ্ণুপুর, কাংচিং, ইঞ্চল পূর্ব পশ্চিম এগুলো করতো। এবং কি দেখা যাচ্ছে, এই 17 শতাব্দী তৎকালীন হিন্দু রাজার নামকরণ করেই কিন্তু এই মণিপুরের নামকরণ হয়। মণিপুরের নামকরণ কি করে, ওই হিন্দু রাজা ছিল, হিন্দু রাজার যে নামকরণ করেই এই নামটা মণিপুর করা হয়। এবং কি হয়েছে 1738 সালে এই বার্মা মানে মায়ানমার, এই মায়ানমাররা কিন্তু আক্রমণ শুরু করে, যখন মায়ানমাররা এই মণিপুরের রাজার উপর আক্রমণ শুরু করে, তখন কি করে, মানে আক্রমণে আটকানোর জন্য দেখো এর অনেক দিনের আক্রমণ করে, এবং মণিপুরের রাজার সঙ্গে বার্মাদের যুদ্ধ বেঁধেই থাকতো। এবং পরবর্তীকালে যখন ইংরেজরা ঢুকে যায়, এই ইংরেজরা ঢুকে যাওয়ার পরে দেখো এই 1817 থেকে 1826, হ্যাঁ ডিভাস্টেটিং ফর মণিপুর, এটা খুবই খারাপ অবস্থা ছিল মণিপুরের জন্য। মানে একটা সময় ধরো একটা রাজা তো ধরো কোনো রাজা খুবই শক্তিশালী থাকে, সেই রাজা তো প্রোটেক্ট করে দিয়ে গেল, মণিপুরকে প্রোটেক্ট করে দিয়ে গেছিল। এর পরবর্তীকালে তার উত্তরসূরির যে রাজা, তারা যে ওরমই সমান শক্তিশালী, সমান বিচক্ষণ, সমান স্কিলফুল হবে, হ্যাঁ সমান যোগ্য হবে, সেটা তো না। পরবর্তী রাজাগুলো খুবই মানে অকর্মণ্যক ছিল বা ইনডিফারেন্ট ছিল, হ্যাঁ উদাসীন ছিল, তার জন্য কি হয়েছে, তারা সেভাবে মণিপুরকে প্রোটেক্ট করতে পারছিল না। এই 7টা বছর 1817 থেকে 1826 বার্মারা প্রচুরভাবে আক্রমণ করে এবং প্রচুরভাবে মানে মৈথিদের উপর অত্যাচার করে, এবং মানে কীভাবে মানে পুরো এই একটা ভিডিও মানে তোমাদের ইউটিউবে সার্চ করো যে 1819 থেকে আরো প্রচুরভাবে মানে মেরে কেটে মানে মানুষের উপর খুব অত্যাচার শুরু করে। তখন কি করে, তখন এই মণিপুরের যে রাজা, সে ব্রিটিশের কাছে মানে শরণাপন্ন হয় বলে, দেখুন এরম ব্যাপার, আমাদের কিন্তু খুব অত্যাচার করছে, তা আপনারা কিছু করবেন। আর ব্রিটিশরা তো জানো, ব্রিটিশরা তো খুবই চালাক, ব্রিটিশরা দেখছে যে মণিপুরের মতো স্টেটে ওখানে গিয়ে আমাদের যুদ্ধ করে বা ওখানে গিয়ে মানে আমাদের রাজ্য শাসন করা খুব চাপের। তোমরা জানো ব্রিটিশ এক সময় তোমার সাবসিডিয়ারি অ্যালাওয়েন্স, তারপরে ধরো ডক্ট্রিন অফ ল্যাপস, তারপরে ধরো তোমার পার্মানেন্ট সেটেলমেন্ট, তারপরে হলো রায়তবাড়ি, তারপরে হলো মহলবাড়ি, এসব অনেক কিছুর মাধ্যমে, অনেক কিছু মানে কি বলবো স্কিমের মাধ্যমে বা অনেক কিছু অ্যাক্টের মাধ্যমে, হ্যাঁ বা ঠিক আছে বিভিন্ন রাজ্যগুলো অধিকার করছিল। কিন্তু এই উত্তর পূর্ব রাজ্যগুলোকে অধিকার করা ব্রিটিশের পক্ষে মানে সহজ ছিল না। যখন এই মণিপুরের রাজা, হ্যাঁ মণিপুরের যে নিংথোজা বংশের রাজা যখন ব্রিটিশের কাছে গেল যে এরকম ব্যাপার, তখন বলছে ঠিক আছে আমি কিন্তু তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু তোমাকে অটোনোমাস থাকলে আর হবে না, তখন তোমাকে প্রিন্সলি স্টেট হিসেবে থাকতে হবে। মানে তখন মণিপুরকে প্রিন্সলি স্টেট হিসেবে মান্যতা দেওয়া হয় এই 1824 থেকে 1826 যখন যায়। এইবার ইংরেজরা কি করে, ইংরেজরা এই মণিপুরকে প্রোটেক্ট করতে শুরু করে। কি করে প্রোটেক্ট করতে হবে, ইংরেজরা এত চালাক, ইংরেজরা নিজেরা প্রোটেক্ট করছে না, এরপরেই বলছি। দেখো ইংরেজরা বলছে একদিকে উত্তরে নাগা, অন্যদিকে পূর্বে বার্মা, পুরোপুরি আক্রমণ এবং পুরোপুরিভাবে হ্যাঁ না এবং পুরোপুরিভাবে না থামাই ব্রিটিশদের। আচ্ছা, এই আক্রমণটা না থামার জন্য, এই জায়গাটা তো একটু বাংলা লেখা গন্ডগোল হয়ে গেছে, পুরোপুরি আক্রমণ করতেই থাকছে। এই আক্রমণটা না থামার জন্য ব্রিটিশরা কি করলো, হ্যাঁ ব্রিটিশের কুকি যে জাতি, কুকি বললাম, কুকি যে পাহাড়ি অঞ্চলে যারা থাকে, কুকি যারা আছে, এই কুকি উপজাতিদের, হ্যাঁ কুকি উপজাতির লোকজন মণিপুরের চারদিকে বহির আক্রমণ বাঁচানোর জন্য স্থাপন করে দিল। কোথায় কোথায় আমি দেখিয়ে দিচ্ছি, কোথায় কোথায় স্থাপন করে দিল, একটু দেখিয়ে দিই, তোমাদের ভিডিওর এই ম্যাপ দেখালে বুঝতে পারবে।
এই যে দেখছো এই চারদিকে স্থাপন করে দিল, এই যে পার্বত্য অঞ্চলের চারদিকে, এই পার্বত্য অঞ্চলের চারদিকে ব্রিটিশরা কি করলো, কুকিরা কেন স্থান করলো বলো, মৈথিলে কেন করলো না? এই কুকিরা যেহেতু উপজাতি, এরা খুবই মানে যুদ্ধ পারদর্শী এবং হিংস্র উপজাতি। এই যে এই পার্বত্য অঞ্চলে কুকিরা থাকতো, এরা যুদ্ধে পারদর্শী এবং খুবই হিংস্র, এবং এদের নাকি ডিফিট করা খুবই কঠিন। মানে যেহেতু একটা ট্রাইবাল জাতি এবং এরা ছোটবেলা থেকে বিভিন্ন যুদ্ধ মানে প্রকৃতির সঙ্গে সংঘর্ষ করে বড় হচ্ছে, তাই এরা খুবই যোদ্ধা হয়। তাই এদের কি করলো, এদের হলো এই চারদিকে স্থাপন করে দিল, হ্যাঁ, এই বহির আক্রমণ থেকে বাঁচার জন্য। নাগার মতো কুকিরাও ছিল প্রচন্ড হেড হান্টিং যোদ্ধা। এখানে হেড হান্টিং মানে বললাম না যোদ্ধা ছিল, এরা খুবই যোদ্ধা ছিল। নাগারা যেমন যোদ্ধা, নাগারা তো আক্রমণ করছিল, এবং মহারাজা তাদের পাহাড়ের ধারে জমি বরাদ্দ করে দিল, এবং মহারাজা বললো ঠিক আছে তোমরা যেরকম আমাদের মণিপুরকে রক্ষাই করছো, তাহলে তোমাদের আমি জমি দিয়ে দিই। এগুলো কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড বলছি যে কি করে হচ্ছে, এগুলো তোমরা লিখতেই পারো, হ্যাঁ। তো জমি দিয়ে দিয়েছিল, সেখানে তারা উপত্যকার প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে কাজ করতো। কেন ওদের জমি দিল, তারপরকে ওরা প্রতিরক্ষা হিসেবে কাজ করছে। এবং কুকিরা যাতে মৈথিদের সাথে মিশে না যায়, তাই একই সাথে শুরু করলো ডিভাইড অ্যান্ড রুল। দেখো ইংরেজরা এত চালাক, ইংরেজ দেখছে এখানে প্রিন্সলি স্টেট হিসেবে রাখতে হবে, তা কি করলো ইংরেজরা বললো এই আমরা দেখো ইংরেজদের আমাদের এই ভারত পাকিস্তানের যে দ্বন্দ্ব, সেই ইংরেজরা চালু করে দিয়ে গেছে, এখনো হিন্দু মুসলিমের দ্বন্দ্ব চলছে। ইংরেজরা এত চালাক, সেই তখন থেকে মৈথি আর কুকিদের মধ্যে, প্রথম থেকে কিন্তু মৈথি কুকিদের মধ্যে ঝামেলা ছিল না, ঝামেলা ছিল মৈথি আর নাগাদের মধ্যে, মৈথি নাগা বা বার্মাদের সঙ্গে। তা কুকিদের অ্যাজ এ প্রোটেক্টর অফ মৈথি করার জন্য ওদের মধ্যে এই মৈথি আর কুকিদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল চালু করে দিল। দেখো দেখতে পাচ্ছ মৈথিরা কিন্তু একটু মানে আমাদের মতো ওই সভ্য সমাজে বা মানে সবাই সভ্য সমাজের মধ্যে থাকে, মানে একদম সাধারণ মানুষের একদম যে সোশ্যাল লাইফ লিড করছে, এরা একটু বন জঙ্গল বা ট্রাইবাল জাতি, এরাও একটু জঙ্গল বা ট্রাইবাল জাতি। তাহলে এই যে দেখতে পাচ্ছেন দেখিয়ে দিয়েছি ছবির মাধ্যমে, তা এরা কি করলো ডিভাইড অ্যান্ড রুল করে মাধ্যমে, যাতে পরবর্তীকালে এরা দুজন এক না হয় ইংরেজদের বিরুদ্ধে আক্রমণ না করে, তা ডিভাইড অ্যান্ড রুল খেলে দিল। এখানে বলে দিল কুকি পাহাড়ি উপজাতি, মৈথিরাও সাধারণ উপজাতি বা আদিবাসী, মৈথিরাও উপজাতি, ওরাও উপজাতি, কিন্তু এরা যেহেতু একটু সমাজের সঙ্গে মেশে বা সোশ্যাল, তাই একটুখানি তখন সুন্দর ড্রেস মেস পরে আছে, ধুতি পাঞ্জাবি, আবার মেয়েটা শাড়ি মাড়ি পরে আছে, ঠিক আছে। পরেরটা যাচ্ছি, পরের স্লাইডে। এবার দেখো হিস্ট্রিটা, দেখো 1947 সালে মণিপুরকে হলো, এবার দেখো এতদিন ধরে মণিপুর কিন্তু প্রিন্স স্টেট ছিল, ইংরেজরা যতদিন ছিল, ইংরেজরা যখন চলে গেল ভারত থেকে 1947 সালে, হ্যাঁ, ডেমোক্রেটিক স্টেট হিসেবে ছিল 1947 সালে। এবার 1949 সালে মণিপুর ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চলে যুক্ত হয়, 49 সালে মণিপুর কেন্দ্রশাসিত অঞ্চল হয়। তাহলে মণিপুর 72 সালে কিন্তু এটা আমাদের স্টেট রিকগনাইজেশন অ্যাক্ট, যে রিঅর্গানাইজেশন অ্যাক্ট, যে ওর মাধ্যমে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1971 মাধ্যমে মণিপুর কিন্তু ফুললি স্টেট। এবং মণিপুরের সঙ্গে সঙ্গে কে হয়, ত্রিপুরা, মেঘালয়, এরাও কিন্তু পুরো ফুল মানে ফুল ফর্ম স্টেট হয়ে যায়, মানে ফুল ফর্ম স্টেট হয়ে যায়, ঠিক আছে, বুঝতে পারলে? এই দেখো এখানে বলেছি দেয়ার ইজ নো রং সে দ্যাট দ্য উইদাউট দ্য হিস্ট্রি মণিপুর দ্য হিস্ট্রি ইজ অফ বার্মা, মানে বার্মার হিস্ট্রি না জানলে মণিপুরের হিস্ট্রি জানতে পারবে না, ঠিক আছে, বার্মার হিস্ট্রিটা জানতে হবে, ঠিক আছে, এখানে পড়বে। আচ্ছা, এবার দেখো প্রেজেন্ট সিনারি। এতক্ষণ ধরে মণিপুরের হিস্ট্রিটা বলে দিলাম, প্রেজেন্ট সিনারিটা কি? নাগারা দীর্ঘদিন ধরে তাদের জন্য নাগারা দীর্ঘদিন ধরে তাদের জন্য একটা আলাদা মানে দেশ দাবি করছে, হ্যাঁ। তাই গ্রেট নাগাল্যান্ড তৈরি করার জন্য এরা কিছু আশপাশের অঞ্চলগুলো আক্রমণ মানে অধিকার করতে শুরু করে। অধিকার করার জন্য বলে মৈত্রীরা কোন ঠাসা হয়ে পড়ছে। অন্যদিকে দক্ষিণে যারা কুকি আছে, তারাও আলাদা রাজ্য দাবি করছে। এ দেখতে পাচ্ছ, আমি একটু আগে এখানে ম্যাপের মাধ্যমে বোঝালাম, এই যে এখানে তোমাদের 1 মিনিট, আমি এখানে সবই লিখে দিয়েছি, ওগুলোই কিন্তু সুন্দর করে আছে। এই একটু আগে বললাম, এই যে এখানে নাগারা রয়েছে উত্তর দিকে, এই নাগারা গ্রেট নাগাল্যান্ডের দাবির জন্য উত্তর দিকে এই জায়গাগুলো অধিকার করতে করার জন্য চেষ্টা করে। এবং কুকিরা দক্ষিণে আছে, তো কুকিরা একটা আলাদা মানে রাজ্য বা দেশের জন্য আলাদা এরকম করে আস্তে আস্তে আক্রমণ করে ওদের এরিয়াটা বাড়াতে চেষ্টা করে দক্ষিণ দিক থেকে। তাহলে মৈথিরা যেহেতু মাঝখানে আছে, যদি উত্তর দিক থেকে নাগারা আর দক্ষিণ দিক থেকে কুকিরা যদি আক্রমণ করে, মৈথিরা মাঝখানে, মৈথিরা আস্তে কোণঠাসা হয়ে পড়ছে। এই মৈথিরা কোণঠাসা হওয়ার জন্য কিন্তু মৈথিরা দেখছে যে এ তো আমাদের অসুবিধা হচ্ছে, দেখো তাহলে মৈথিরা কোণঠাসা হয়ে পড়ছে, ঠিক আছে। এবং মৈথিরা যখন ভারতের সঙ্গে যুক্ত হয়নি, তখন মৈথিরা কিন্তু এসটি সম্প্রদায় ছিল, কিন্তু ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পর ওরা এসসি বা ওবিসি সম্প্রদায় হয়ে যায়। তাই এদের এলাকায় নাগা বা দেখো ওখানে একটা নিয়ম আছে, যারা এসটি তাদের জমি কিন্তু ওখানে, কেন এটা ভারতের সব জায়গায় নিয়ম, ধরো যে এসটি তার জমি কিন্তু যে কোনো সাধারণ মানুষ বা এসসি হোক বা জেনারেল হোক বা ওবিসি হোক, যে কেউ কিনতে পারে না। এসটির সম্প্রদায়ের জমি এসটিরাই কিনতে পারবে, মানে শিডিউল ট্রাইব যারা, তাদের জমি একজন শিডিউল ট্রাইবই কিনতে পারবে, অন্য কেউ কিনতে পারবে না। তাহলে এই যে যারা মানে পাহাড়ি অঞ্চলে যারা এসটি থাকে, তাদের জমি তো
তাদের জমি কি, তাদের জমি কিন্তু এসসি বা অন্যরা কিনতে পারছে না। কিন্তু যারা এসটি, তারা যদি কোনো জেনারেলের জমি কিনতে চায়, জেনারেল ওবিসি বা সাধারণ মানুষের জমি কিনতে, তারা কিন্তু কিনতে পারে। তারা দিনকে দিন মানে মৈথিলীদের যে জমিগুলো আছে, হ্যাঁ, সেগুলো এসটি সম্প্রদায়ের আস্তে আস্তে কিনতে শুরু করছে, তাদের জমিটাও কমছে। আর পাহাড়ি অঞ্চলে যেহেতু ওরা কিনতে পারছে না, মৈথিদের জনসংখ্যা বাড়ছে, তারা মৈথিরা কোথায় থাকবে? এত জনসংখ্যা নিয়ে পাহাড়ি অঞ্চল জমিও কিনতে পারছে না। এইটা কিন্তু তাদের একটা মানে বাসস্থান নিয়ে একটা সমস্যা দেখা দেয়। শুধু বাসস্থান না, তারা চাকরি বাকরির ক্ষেত্রে অনেকটা পিছিয়ে পড়ছিল। মানে ওরা এসটির দাবি 3-4টা কারণে করে। একটা তাদের জমির সমস্যা মেটানোর জন্য, জমি যেহেতু কমে আসছে, ওরা যদি এসটি হয়ে যায় তাহলে পাহাড়ি অঞ্চলে গিয়ে জমি কিনতে পারবে। যদি মৈথিরা এসটি সম্প্রদায়ভুক্ত হয়ে যায় তাহলে পাহাড়ি অঞ্চলে জমি কিনতে পারবে, তাহলে তাদের সমস্যাটা অনেকটা কমে যাবে এবং তারা হলো বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাবে। সেগুলো চিন্তা করে কিন্তু ওরা প্রায় 2013 সালে পিটিশন জারি করে হাইকোর্টের কাছে আমাদের এসটি করে দেওয়া হোক। তারপরে কি বলছে দেখো, এই মৈথি প্রথমবারের জন্য এসটি 2001 সালে দাবি করেছিল, কিন্তু 2013 সালে কিন্তু পিটিশন দেয় এবং এসটি স্ট্যাটাস পেলে তারা সংরক্ষিত পাহাড়ে জমি কিনতে পারে, যেটা বললাম একটু আগে, সেটা এখানে বোঝা যাচ্ছে। রাজ্যের অর্ধেকের বেশি, বললাম এখানে 51%-এর বেশি লোক সংখ্যা থাকে, কোথাও থাকে 10% এরিয়া থাকে, তারা খুবই অসুবিধাজনক, সেখানে কনজেস্টেড হয়ে যায়, এত লোক মিলে এটুকুনি কম থাকলে অসুবিধা হয়। মূলত সেখান থেকে শুরু হয় কুকির পাল্টা আন্দোলন। হ্যাঁ, এবার এই যে ধরো যেই এসটির দাবি শুরু করে, তখন থেকে কুকিরা বলে কেন ওরা এসটি হবে, কেন ওরা তো এসটি হলে আমাদের জায়গায় এসে থাকতে শুরু করবে, আমাদের সংস্কৃতি, আমাদের লোক সংখ্যার উপর চাপ বাড়বে। হ্যাঁ, এইটা কিন্তু একটা আন্দোলন। দাঁড়াও, সরি বাবা, 24 মিনিট হয়ে গেছে। তখন বলে কেন এই আন্দোলন, তখন এই আন্দোলনটা শুরু হয় এবং আন্দোলনটা পরবর্তীকালে ভয়ানক রূপ নেয়। এবং কুকি আন্দোলনের কারণ হচ্ছে কুকিদের মত অনুসারে জনসংখ্যা বেশি হওয়ার কারণে মৈথিরা হলো সংখ্যাগরিষ্ঠ শ্রেণীভুক্ত, বললাম সংখ্যাগরিষ্ঠ। অন্যদিকে বিধানসভায় প্রায় দেখছো, বিধানসভায় 40টা সিট পায়, তাহলে ওরা তো অলরেডি, কুকির দাবি ওরা তো অলরেডি সুযোগ সুবিধা পেয়ে আছে, তাহলে এক্সট্রা করে কেন আবার এসটি সুযোগ সুবিধা দেওয়া হবে? হ্যাঁ, এসটি মৈথিদের তপশিলি উপজাতি সংরক্ষণ দেওয়া হলে সরকারি চাকরি এবং বিভিন্ন শিক্ষাক্ষেত্রে মৈথিদের ওই জায়গায় স্থান, মানে ওই জায়গায় মানে এক্সট্রা বেনিফিট পাবে, তারা কুকিরা আরও পিছিয়ে পড়বে। এটা কুকিদের আন্দোলন, এই কুকিদের মেন মানে পাল্টা আন্দোলনের এসে। এবং তারপর আরেকটা যে ইম্পর্টেন্ট, এটা বলে দিই, এটা হলো আসপা অ্যাক্টের ফুল ফর্ম কি দেখো। আসপা অ্যাক্টের ফুল ফর্ম হলো আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট। এটা কিন্তু আসপা, ঠিক আছে। এটা দেখো, এটা বলছে দেখো, এখানে বাংলায় লিখেছে সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন। ভারতীয় সংসদে এটি আইন বা ভারতীয় সশস্ত্র বাহিনী এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীগুলিকে, মানে সিআরপিএফ, অশান্ত এলাকায় বিশেষ ক্ষমতা দেওয়া ছিল। এটা সাধারণত মানে যেগুলো অশান্ত এরিয়া আছে, যেটা মণিপুরে কিছু অশান্ত এরিয়া ছিল, কাশ্মীরে কিছু ছিল, এইসব জায়গায় আসপা একটা দেওয়া হয়েছিল বিশেষ ক্ষমতা। এটা দেখো 1958 সালে আইন অনুযায়ী দেওয়া হয় এবং আসপা সশস্ত্র বাহিনীকে ক্ষমতা দেওয়া হয় বলছে আইন লঙ্ঘনকারী ব্যক্তিদের বিরুদ্ধে প্রাণঘাতী বল প্রয়োগ, মানে যে আইন লঙ্ঘন করবে তাদের গুলি করে মেরে ফেলতে পারবে। এই ওখানকার যে সিআরপিএফ বা যারা সশস্ত্র বাহিনী আছে, বলছে ওয়ারেন্ট ছাড়াই কোনো ব্যক্তিকে গ্রেপ্তার, মানে তোমার সন্দেহ হচ্ছে কোনো ওয়ারেন্ট মানে গ্রেপ্তার করে নিয়ে চলে যাবে। ওয়ারেন্ট ছাড়াই মানে বিভিন্ন বাড়ির লোক, এখানে প্রাঙ্গণে লিখেছি, ওটা হলো বিভিন্ন বাড়ির যে কোনো লোকের বাড়িতে ঢুকে তল্লাশি করতে পারবে। এইটা কিন্তু সাধারণ মানুষের মনে কিন্তু একটা মানে ক্ষোভ জন্মেছিল যে এইটা কেন হচ্ছে, সাধারণ মানুষের মনে ঢুকে মানে মানে যে কোনো বার থেকে এরকম হবে, সাধারণ মানুষের মধ্যে একটা হবে। আমি মানে ব্যাপারটা হলো এই যে দেখছো, এই যে আর্মি বা যারা ধরো সেন্ট্রাল বাহিনী সিআরপিএফ, তারা সাপোর্ট করছিল কুকিদের, আবার যারা রাজ্যের মানে পুলিশ বা রাজ্যের পুলিশ, তারা সাপোর্ট করছে মৈথিদের। এদের মধ্যে এইদের খুব তাহলে হচ্ছে যে এই যারা পুলিশরা কী করছে, কুকিদের টার্গেট করে বিভিন্ন রকম অত্যাচার করছে এবং সিআরপিএফরা যখন তখন এই মৈথিদের বাড়িতে ঢুকে এরকম করে ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার, তল্লাশি এসব করে দিচ্ছে এবং 5 জনের বেশি জমায়েত হওয়া নিষিদ্ধ, মানে 5 জনের জমায়েত হওয়া যাবে না এই আসপা অ্যাক্ট অনুযায়ী। কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়াই আসপার অধীনে গৃহীত পদক্ষেপের জন্য সশস্ত্র বাহিনীর বিচার থেকে সুরক্ষিত, মানে এই আসপা অ্যাক্টের মাধ্যমে যদি সশস্ত্র বাহিনী কোনো পদক্ষেপ নেয়, কেন্দ্র সরকারের কোনো অনুমতিও লাগছে এবং বিচার বিভাগ থেকেও, মানে বিচারের থেকেও ওরা ছাড় পেয়ে গেছে, মানে যাকে খুশি মেরে ফেলতে পারে, তার কোনো বিচার ওর হবে না যে কেন মারলো, কেন মানে ওদের যে মিলিটারি বা মার্শাল কোর্ট আছে সেখানে বিচার হবে না, কেন এরকম হলো। বলছে আসপা অ্যাক্ট 1950 সালে জম্মু কাশ্মীরের বড় একটা অংশ কার্যকর হয়েছিল এবং সশস্ত্র বাহিনী দ্বারা ওই অসাধারণ ক্ষমতা প্রয়োগের ফলে প্রায়শই জাল এনকাউন্টার, এটা বইটা বললাম যে এই আসপা অ্যাক্টের দ্বারা মানে যখন তখন বলতে আর্মিরা যখন তখন জাল এনকাউন্টার করে দিচ্ছে, যাকে তাকে যার উপর রাখ তাকে এনকাউন্টার করে দিচ্ছে এবং হলো শুধু আর্মি কেন, সাধারণ মানুষ, মানে যারা সাধারণ পুলিশও এনকাউন্টার করে দিচ্ছে এবং কি যার ফলে কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। মানবাধিকার লঙ্ঘন, মানুষের তো বেঁচে থাকার অধিকার আছে, সে তো লঙ্ঘন হচ্ছে। মানুষের বেঁচে থাকার, মানে শুধু বেঁচে থাকা না, সুষ্ঠুভাবে, আমাদের আর্টিকেল 21 বলেছে সুষ্ঠুভাবে বেঁচে থাকার অধিকার আছে, সেটা লঙ্ঘন হচ্ছে, ঠিক আছে।
এবার দেখো পরেরটা, এবং মণিপুরের কুকি যে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সাসপেন্সেস অফ অপারেশন এগ্রিমেন্ট ছিল, এটা 2008 সাল থেকে, দেখো 2008 সাল থেকে সাসপেন্স অফ অপারেশনটা এগ্রিমেন্টটা হয় কুকি ন্যাশনাল অর্গানাইজেশনের মধ্যে। এই যুদ্ধ মানে সাধারণত ওরা যেহেতু ট্রাইবাল জাতি বা জঙ্গি গোষ্ঠী, এদের সঙ্গে সাধারণত যুদ্ধ বেঁধেই থাকে। ভারত সরকার চেয়েছিল যে এদের সঙ্গে যে যুদ্ধ না হয়, যুদ্ধ বিরোধী বা সিজ ফায়ারের একটা এগ্রিমেন্ট করা হোক, যে তোমরাও কিন্তু আমাদের সাধারণ মানুষের উপর অত্যাচার বা গুলিগালাজ করবে না, আমরাও করবো না। এটা 2023 সালে শেষ হয়ে যায়। দেখো এটা শেষ হচ্ছে মার্চের 27শে মার্চ 2024 শেষ হয়ে যায়। এটা কেন্দ্র সরকার এখনো ইসে করেনি, কেন্দ্র সরকার 2008 থেকে বাড়িয়ে নিয়ে আসছে, এটা এখন এক্সটেন্ড করেনি। কেন্দ্র সরকার এটা এক্সটেন্ড করলে হয়তো এই সিজ ফায়ারের মাধ্যমে এই কুকিদের যে আন্দোলন সেটা অন্তত কমবে। ঠিক আছে, পরের স্লাইডে যাই। এইবার দেখো, এইবার এতক্ষণ ধরে তো কি প্রবলেম, হ্যাঁ কি হয়েছে সেগুলো বললাম, মানে কি কারণে প্রবলেম হচ্ছে, কি কারণে ওদের আন্দোলন সেটা বুঝে গেছো। ওরা মেন এসটি চাইছে, কিন্তু ওরা এসটি হলে কি কুকিদের অসুবিধা সেগুলো বলছে, দুজনের এগ্রিমেন্ট দেবেন, দুজনের আর্গুমেন্ট দিচ্ছে। ওরা বলছে আমরা এইভাবে পিছিয়ে আছি, আমরা এই কারণে জমি পাচ্ছি না, আর ওরা বলছে ওরা জমি পেলে আমাদের এখানে জনসংখ্যার পর আমাদের জমিগুলো নিয়ে নেবে, আমাদের যে কালচার আছে, আমাদের যে হেরিটেজ আছে, এবং আমরা সংখ্যা এমনি মাইনরিটি মানে সংখ্যালঘু, আমাদের উপর যদি সংখ্যা গুরুরা এসে যদি থাকতে শুরু করে, তাদের পাওয়ার পাবে, তারা আমাদের উপর অত্যাচার করবে, তারা ডোমিনেটিং করবে। এইসব কারণে দুজনের মধ্যে হয়। এই এতক্ষণ ধরে কী কারণে হচ্ছে, এবার এই কারণগুলোর জন্য কি আমরা ফেস করছি, কি প্রবলেম। দেখো, প্রশাসনিক ব্যর্থতা এবং গৃহযুদ্ধের পরিস্থিতি। অবশ্যই প্রশাসনিক ব্যর্থতার জন্য গৃহযুদ্ধ হচ্ছে। গৃহযুদ্ধ মানে দুটো কমিউনিটির মধ্যে যখন ঝামেলা হবে, তখন কি হচ্ছে, একটা পাড়ার মধ্যে ধরো একটা পাড়া বা একটা জেলা বা একটা রাজ্যের মধ্যে তো কমিউনিটি মিশে থাকে। এই কমিউনিটির সঙ্গে এই কমিউনিটি যদি ঝামেলা হয়, তখন কি হচ্ছে, গৃহযুদ্ধ, একে ধরে মেরে ফেলছে, ওকে ধরে মেরে ফেলছে, গৃহযুদ্ধ হবে। এবং পরিকাঠামোর সমস্যা মানে এই ধরো রাস্তা কেটে ফেলছে, বা ইন্টারনেট ব্যাহত হচ্ছে, যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে, পরিকাঠামোর সমস্যা, যেমন পর্যটক সমস্যা এবং অনুপ্রবেশ সমস্যা। আমি একসঙ্গে লিখে ফেলছি পর্যটক সমস্যা কেন। দেখো, মণিপুর একটা খুব সুন্দর স্টেট এবং মণিপুর দেখার মতো স্টেট। মণিপুর মানে এত সুন্দর প্রকৃতির কোলে গড়ে উঠেছে, তুমি দেখার মতো। ওখানে ধরো প্রচুর বিদেশি আসতো। হ্যাঁ জানি, লাইন অফ ইনার পারমিট আছে, লাইন অফ ইনার পারমিট নিয়ে আসে। লাইন অফ ইনার পারমিট জিনিসটা কি সেটাও বলে দেবো। লাইন অফ ইনার পারমিট কি, ওই ধরো কিছু স্টেট, যারা উত্তর পূর্বের দিকে কিছু স্টেট আছে, তাদের কিন্তু মানে এই যে ব্যাপারটা, যে তাদের ধরো ওখানে বসবাস করছে, তাদের কালচার হেরিটেজ সব কিছু আছে, যাতে ভারতের অন্যান্য জায়গার লোক গিয়ে ওখানে ঢুকে বসবাস না শুরু করতো, ওখানকার বাসিন্দা না হয়ে যায়, সেজন্য লাইন অফ ইনার পারমিট সরকার তৈরি করেছিল। এবং এই যে পর্যটক শুধু ঘুরতে এসে লাইন অফ ইনার পারমিট নিয়ে ঘুরতে চলে যেত। এবং অনুপ্রবেশের সমস্যা কি, যেন পাশেই আছে মায়ানমার থেকে কিন্তু রোহিঙ্গারা ঢুকছে। বাংলাদেশের এই এখন পরিস্থিতি, বাংলাদেশ থেকে মণিপুরে এই সমস্যা ঢুকতে পারে। এবং চীনের কিন্তু একটা বড় ইনফ্লুয়েন্স আছে ঢোকার পেছনে, এবং ওখানে ঢুকে ভারতের ওখান থেকে ঢুকে কিন্তু চিকেন নেকটা ওরা মানে চিকেন একটা নিয়ে নেওয়ার চিন্তা ভাবনা আছে। এইগুলো যেমন, এবং শিক্ষা বিস্তারের সমস্যা। জানো, এই মণিপুরে যদি ভায়োলেন্স হতে থাকে, নিশ্চয়ই তোমার আশেপাশে যদি খুব গন্ডগোল হয়, নিশ্চয়ই তোমার বাড়ির ছেলেটাকে স্কুলে পাঠাবে না। এই একটা শিক্ষা ব্যবস্থার সমস্যা শুরু হয়ে গেছে। মানসিক স্বাস্থ্যের অবস্থা, ধরো যখনই কোনো জায়গায় ভায়োলেন্স হয়, তখন লোকজন তো কি বাড়ি থেকে বেরোয় না, এবং সবাই সবসময় ভয় থাকে। এই মনে হয় কুকিরা এসে আক্রমণ করছে মৈথিদের, এই মানে মৈথিরা ভাবছে, এবং কুকিরা ভাবছে এই মানে মৈথিরা এসে আক্রমণ করছে কুকিদের, এই একটা চিন্তা, এবং নাগাড়হাট করে আক্রমণ করতে পারে। এই জন্য কিন্তু সবসময় চিন্তা আছে, মানসিক ডিপ্রেশনে চলে যাচ্ছে মানুষ, ভয় সবসময় অ্যাংজাইটিতে ভুগছে মানুষের, কি মানসিক অবসাদ হবে। এবং চীনের প্রভাব কেন, চীন চাইছে ওইখান দিয়ে ঢুকে ইনফ্লুয়েন্স ভারতের উপর, ভারত একটা মানে অরাজকতা সৃষ্টি করতে, ভারত একটা আনস্টেবল পরিস্থিতি তৈরি করতে, যাতে কিন্তু চীন যাতে অন্য ভারতের মোটিভটা ওইদিকে ঘুরিয়ে, ওইদিকে যাতে আকসাই চীন মানে কাশ্মীরের ওই জায়গা, এদিকে অরুণাচল প্রদেশের ওই জায়গা, ওই বা সিকিমের ওই জায়গাগুলো একটুখানি হাতিয়ে নিতে পারে, এই একটা চিন্তা ভাবনা আছে। এবং ভারতের ইকোনমিক গ্রোথ ভাব হচ্ছে। ভারতের ইকোনমিক গ্রোথ কেন ভাবা হচ্ছে, ভারত কিন্তু জানো প্রচুর পরিমাণ ডেভেলপমেন্ট করছে কিন্তু নর্থ ইস্ট স্টেটগুলোতে। যদি এই ভায়োলেন্সগুলো হয়, তাহলে বিভিন্ন যারা বড় বড় কোম্পানিগুলো আছে, তারা ওইখানে বিভিন্ন ফ্যাক্টরি বা ধরো প্রোডাকশন হাবগুলো লাগাতে সাহস পাবে না, তাহলে প্রোডাকশন তো ব্যাহত হবে। এবং উত্তর পূর্ব অঞ্চলে উন্নয়ন মানে রাস্তাঘাট, ওখানে এয়ারপোর্ট, ওখানে কিছুদিন পরে তো এখনও রেল লাইন নেই, সেই রেল লাইন চিন্তাভাবনা শুরু হয়েছে। এবং আন্তর্জাতিক লেভেলে ভারতের স্থান নামছে, কারণ আন্তর্জাতিক লেভেলে দেখো, ভারত কিন্তু এখন অন্যান্য দেশকে পথ দেখাচ্ছে। সেখানে কি হচ্ছে, সেখানে যদি এরকম ভারতের একটা অংশে যদি এরকম ভায়োলেন্স, এমন যদি গৃহযুদ্ধ, সিভিল ওয়ার লেগে থাকে, তাহলে ভারতকে এই তো ইন্টারন্যাশনাল খবর হয়ে যাচ্ছে, ভারতের ওখানে দুটো কমিউনিটির মধ্যে এরকম ঝামেলা, এত মানুষ মারা গেছে, তাহলে এটা কি ভারতের একটা স্থান, মানে ভারতের যে মানে মানটা নামিয়ে দিচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে। এবং বৈদেশিক নিয়োগ, দেখো বৈদেশিক নিয়োগ কেন, যারা নর্থ ইস্ট স্টেটে প্রচুর পরিমাণ ডেভেলপমেন্ট হবে, যারা বৈদেশিক যারা ইনভেস্টার আছে, বা এফআইআই আছে, বা এফডিআই আছে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টার আছে, তারা কিন্তু ভারতে ইনভেস্ট করতে চেয়েছিল। কিন্তু এই যে মানে আনস্টেবল যে সিচুয়েশনের জন্য, হ্যাঁ, তারা কিন্তু ভয় পাচ্ছে মানে এর বিনিয়োগ করতে। ঠিক আছে, এইগুলো হলো সমস্যা। তোমরা কিন্তু এগুলো বিস্তৃতভাবে লিখতে পারো, আমি জাস্ট ছুঁয়ে গেলাম, অনেক বড় যাচ্ছে ভিডিওটা, তার জন্য। দেখি কতক্ষণ হলো, দাঁড়াও বাবা, 36 মিনিট হয়ে গেছে। এবং দেখো পরবর্তীকালে বলছে, দেখো
আজকে একটু বলে দিই, তারপরে পাঠে দেবো, ঠিক আছে? এটা হলো দুটো পাঠে করতে হবে। এবং মৈথি সম্প্রদায় একটি মৈথি সম্প্রদায়ের জন্য একটি সমস্যার হচ্ছে প্রস্তাব রাজ্যের অন্যান্য জাতিগুলিরও, মানে এই মৈথি সম্প্রদায় যদি এসটি হবে, যে অন্যান্য জাতিগুলো কিন্তু এই মানে প্রস্তাব রেখেছে না, ওদের করা যাবে না, ওদের করা গেলে ওরা সাধারণত এগিয়ে যাবে, ওদের সব দিক থেকে এগিয়ে যাবে। এবং বলছে দেখো, উপজাতি গোষ্ঠীগুলি যুক্ত হয়ে মৈথি সম্প্রদায়ের ইতিমধ্যে বলছে কি জনসংগত এবং রাজনৈতিক সুবিধা ভোগ করে। বলছে যে এরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ, তারা এরা অলরেডি রাজনৈতিক সুবিধা ভোগ করে, কেন? ওদের 40টা 1/3 এমএলএ আছে। তারা মনে করছে মৈথি সম্প্রদায় একাডেমিক কীর্তি এবং অন্যান্য দিক থেকে উপজাতি গোষ্ঠী থেকে অনেক এগিয়ে। সত্যি মৈথিরা অনেক এগিয়ে ছিল, তারা ভাবছে আরও এগিয়ে যাবে। বিভিন্ন উপজাতি সংগঠন যুক্তি দেয় যে মৈথিরা এসসি মর্যাদা এসটি মর্যাদা দেওয়ার ফলে কর্মসংস্থানের সুযোগ নষ্ট হয়ে যাবে তাদের, মানে যারা এসটি আছে। দেখো, মৈথিরা তো এডুকেশন দিক থেকে অনেক ডেভেলপড, আর মৈথিরা যদি এসটি হয়ে যায় তাহলে মৈথিদের এসটি চান্স পাবে, তাহলে ওদের যে আর অন্যান্য যে কুকি জাতি বা নাগা জাতি এসটি তারা চান্স পাবে না, তারা তো অনেক পিছিয়ে পড়া যায়, তারা চান্স পাবে না, এই একটা অবস্থা আছে। এবং অবশেষে বাসস্থানের মানে তারা তো তাদের বাসস্থানচ্যুত হতে হবে, বা অধিবাসীদের যারা কুকি আছে বা যারা পাহাড়ি অঞ্চলে থাকে, যদি এসটি হয়ে যায় তাহলে মৈথিরা পাহাড়ি অঞ্চলে গিয়ে থাকতে শুরু করবে, তাহলে ওদের কিন্তু বাসস্থানচ্যুত হতে পারে। মৈথি অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়নের মধ্যে গোষ্ঠী ও যুক্তিদের মণিপুরি ভাষা যেহেতু আরেকটা ইম্পর্টেন্ট, যে মণিপুরি ভাষা তো অলরেডি সংবিধানের 8ম তপশিলিতে আছে, তাহলে ওরা কেন আবার এক্সট্রা করে এসটি স্ট্যাটাস চাইছে? ওরা কিন্তু এটা বলে যে অলরেডি ওদের তো সংবিধানিক সুবিধা পেয়েছে, তাহলে এইটা একটা সমস্যা আছে, এই সমস্যাগুলো আছে। এবং লাস্টে প্রশাসনিক পদক্ষেপ, মানে প্রশাসনিক পদক্ষেপ কি? প্রশাসনিক দেখেছে সরকারও সুশীল সমাজের সহায়তায় বলছে ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করতে হবে, যারা এবং সরকার মানে এবং যারা ওখানে বিভিন্ন রকম সুশীল সমাজ আছে বা যারা ধরো বিভিন্ন এনজিও আছে, তাদের সঙ্গে একসঙ্গে হাত বাড়িয়ে যারা ক্ষতিগ্রস্ত তাদের চিহ্নিত করতে হবে, তাদের পুনর্বাসনের শিবিরে আনার ব্যবস্থা করতে হবে, এবং তাদের পরবর্তীকালে তাদের পুনর্বাসনের পুরো খরচটা সরকারকে দিতে হবে, মানে রিহ্যাবিলিটেশন করতে হবে। এবং মণিপুরের সংঘাত চলাকালীন রাজ্যের যুদ্ধরত সম্প্রদায়ের হাতে বিপুল পরিমাণে, যে যখন এই ভায়োলেন্সটা হচ্ছে, তখন যারা এই দুই গোষ্ঠীর মধ্যে প্রচুর পরিমাণে অস্ত্র চলে এসেছিল, গোলাবারুদ অস্ত্র চলে এসেছিল, এই গোলাবারুদ অস্ত্রগুলোকে নিরস্ত্র করতে, মানে এই সম্প্রদায়গুলোকে এই অস্ত্রগুলো থেকে নিরস্ত্র করতে হবে, তাদের আইডেন্টিফাই করে তাদের অস্ত্র বা যেখানে ধরো গোলাবারুদ রাখা আছে তাদের থেকে ওখান থেকে নিয়ে আসতে, মানে ছিঁড়ে নিতে হবে, বাজেয়াপ্ত করতে হবে, সিজ করতে হবে। এবং আন্তর্জাতিক ও জাতীয় মিডিয়া মিথ্যে সংবাদ প্রকাশের মাধ্যমে বা পক্ষপাত প্রতিবেদন করাবেন, যারা বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া আছে বা যারা সোশ্যাল মানে আমাদের ন্যাশনাল মিডিয়া আছে, তারা বিভিন্ন রকম পক্ষপাত করে ফেলছে, যে কেউ মৈথিদের সাপোর্টে চলে যাচ্ছে, কেউ মিথিলিদের সাপোর্টে চলে যাচ্ছে, কেউ কুকিদের সাপোর্টে চলে যাচ্ছে, কেউ নাগাদের সাপোর্টে যাচ্ছে। এর ফলে কিন্তু সংঘাতটা বাড়ছে, এবং বিভিন্ন ফেক নিউজ কিন্তু বিভিন্ন মিথ্যে সংবাদের মাধ্যমে কিন্তু এই ধরো মিথ্যে সংবাদ মানে কি বলবো, হয়তো ফেসবুকে বেরিয়ে গেল যে ওই গ্রামে বা ওই অঞ্চলে 2জন মৈথি মারা গেছে, ওই অঞ্চলে 5জন কুকি মারা গেছে, তাহলে এইখানে যারা কুকি আছে তারা রেগে যাবে যে কুকিদের মেরে ফেলছে মৈথিরা, আর মৈথিরা রেগে যাচ্ছে যে মৈথিদের মেরে ফেলছে কুকিরা। এই মিথ্যে যদি মানে সংবাদগুলো প্রচার হয়, তাহলে কিন্তু আর ভাইলেন্স বাড়বে, সেইটা কিন্তু রোধ করতে হবে প্রশাসনকে। এটা এতগুলো পেজ, এবং পরে মানে এটাই লাস্ট স্টেপ। কতক্ষণ হলো বাবা? 37 মিনিট হয়ে গেল, 40 মিনিটের ভিডিওটা আমি শেষ করার চেষ্টা করছি। বিভিন্ন সংঘাতগত গোষ্ঠী সহ সকল বলে স্টেক হোল্ডার বা যারা ওখানে মানে বিভিন্ন রকম ইনভেস্টার আছে, তাদের সঙ্গে আলোচনা বসতে হবে সরকারকে, এবং সংলাপে নিযুক্ত হয়ে তাদের বিভিন্ন সমস্যাগুলো শুনতে হবে, শুনে কি করে সমস্যার সমাধান করে সেটা তাদের আলোচনা বসতে হবে। এবং বলছে কমিটি দ্বারা প্রযুক্ত সুপারিশের সাথে সামঞ্জস্য রেখে, এবং এই যে কমিটি তৈরি হয়েছে, যে হাইকোর্ট বলেছে যে তোমাদের কিন্তু ওদের এসটি দিতে হবে, এই কমিটির সঙ্গে সামঞ্জস্য রেখে বর্তমান অবস্থা অনুসরণ করে, মানে তাদের এই কমিটির কথা তো শুনতেই হবে, যে এসটি কেন দিতে হবে বা এসটি দিতে হবে সেটা শুনতে হবে, এবং বর্তমান পরিস্থিতি অনুশীলন করে, মানে বর্তমানে যে পরিস্থিতি চলছে বা কুকিদের যে মতামত সেটা অনুশীলন করে বলছে যে এসটি মর্যাদা মানদণ্ডের মূল্যায়ন করতে হবে, এসটি মানদণ্ডের মূল্যায়ন করতে হবে, যে আদৌ কি দেওয়া যায়, কি অসুবিধা, এবং তাই এসটি দিলে কি কুকিদের কি আরো বেশি সুবিধা দেওয়া যায় বা সেই ব্যবস্থা। এবং সেই কমিটির জন্য জানো, লোকুর কমিটি হয়েছিল 1965 সালে, আর ভুরিয়া কমিশন হয়েছিল, ভুরিয়া কমিশন হচ্ছে 2004 সালে। এদের কমিশনের এসসি এসটিদের নিয়ে একটা খুব ভালো রিপোর্ট দিয়েছিল, তোমরা চাইলে দেখে নিতে পারো, ইউটিউবে গিয়ে সার্চ করে। এই রিপোর্ট অনুসারে মানে এরকম রিপোর্ট এই সব কমিটিগুলো গঠন করে তাদেরও সংলাপ শুনতে হবে, এবং যে কমিটি এসসি এসটি দেওয়ার বা হাইকোর্ট যে নির্দেশ দিচ্ছে সেইটাও বহাল রেখে দুটো গোষ্ঠীরই কথা মেনে কি করে মানে তাদের এসটি না দিয়েও তাদের কি বিভিন্ন রকম কী সুবিধা দেওয়া যায় এবং দেখতে হবে। এবং যদি তাদের এসটি দেওয়া হয় তাহলে কুকিদের আরও কি বেশি বেনিফিট দেওয়া যায় সেটাও দেখতে হবে। এবং অনুপ্রবেশ নিয়ন্ত্রণ রুখতে সরকারের উচিত মায়ানমারের সীমান্তে নজরদারি। বলছে দেখো, এই ভায়োলেন্স তো হচ্ছে, ভায়োলেন্সের জন্য সরকার অনেকটা মানে মণিপুরের সরকার অনেকটাই ইস্যু হয়ে গেছে, মানে সরকার ঠিকমতো প্রশাসন চালাতে পারছে। যদি ভায়োলেন্স হয়, সরকার যদি গৃহযুদ্ধ হয়, সরকারের কাছে প্রশাসন চালানো খুবই কষ্টকর হয়ে উঠবে। সে সময় কি আশেপাশের যে দেশগুলো সেখান থেকে তোমার হলো কী বলবো,
মায়ানমার থেকে ধরো রোহিঙ্গারা ঢুকতে শুরু করবে, সেই অনুপ্রবেশটা রুখতে হবে। এবং শেষমেশ বলছে, দেখো শেষমেশ হলো চীনের বারবারন্ত রুখতে হবে, চীনের যে। এবং লাস্টে একটা বলছে এই অঞ্চলে মানবাধিকার পরিস্থিতি উন্নয়নের জন্য, বা যে মানবাধিকার মানে মানুষের অধিকার উন্নয়নের জন্য আসপা সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন। এই আসপা মানে সশস্ত্র বাহিনী মানে মানে আসপাস সশস্ত্র বাহিনী, ঠিক আছে, আর্ম ফোর্স স্পেশাল অ্যাক্ট, আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট, আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা অ্যাক্টটাকে বাতিল করতে হবে। কেন? ওখানে বলছে, শুনেছ কী করে? ওরা যখন তখন যাকে কাউকে গ্রেপ্তার করতে পারে, যাকে তাকে মানে গুলি করে মেরে ফেলতে পারে, যাকে তাকে তদন্ত করতে পারে, পাঁচজন এক জায়গায় জড়ো হতে পারবে না, পাঁচজন একটা লোক জড়ো হতে পারবে না। এইগুলো হচ্ছিল এই আইনটাকে বাতিল করতে হবে। এবং নিরাপত্তা বাহিনী কর্তৃক ক্ষমতার অপব্যবহার রোধে সরকারের উচিত আইন ব্যবস্থা সুষ্ঠু ও স্বচ্ছ হওয়া নিশ্চিত করা। মানে এই যে ধরো এই আসপেক্টের মাধ্যমে যারা সশস্ত্র বাহিনী ছিল তারা বিভিন্ন রকম মানে তাদের শক্তির অপব্যবহার করতো বা তাদের ক্ষমতার অপব্যবহার করতো, সেটা যাতে ওরা না করতে পারে সেজন্য একটা সুষ্ঠু এবং স্বচ্ছ এবং তার সঙ্গে কঠোর আইন আনতে হবে যাতে ওরা না করতে পারে। দেখো আমি তোমাদের জন্য এত কষ্ট করে সুন্দর কত সুন্দর এই স্লাইড তোমরা যদি চাও পেয়ে যেতে পারো, আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা যদি চাও অবশ্যই পেয়ে যেতে পারো। কিন্তু তোমাদের আবার একটা কথা বলছি, তোমরা অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো। আজকে অনেক বড় ভিডিও গেলে 41 মিনিটের, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। ওকে, বাই।